ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে জনশক্তি রফতানি। 4 মাসেই চট্টগ্রাম বিভাগ থেকে গেছেন পৌনে 1 লাখ কর্মী। বছরে রেমিটেন্স আসছে $3 থেকে $4 বিলিয়ন। খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো ফাইনাল চলে। কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানির নিচে কষ্টের ফসল। ব্রাহ্মণবাড়িয়ার হাওড় অঞ্চলে ডুবে গেছে 30% জমির ধান। লোকসানের সংখ্যায় কৃষক। শ্রমিক জোগাড়েও গুনতে হচ্ছে বাড়তি মজুরি। সমুদ্রের হাওয়ায় ঘুরছে টারবাইন। কক্সবাজারে তৈরি হচ্ছে বিদ্যুৎ। প্রতি ঘন্টায় জাতীয় গ্রিডে 30 থেকে 66 মেগাওয়াট সরবরাহ। ঢেউভিত্তিক উৎপাদনের জন্য সম্ভাবনাময়। এবং দিনের পর দিন গাছ উজাড়। সংঘবদ্ধ চক্রের দাপটে ধ্বংস হচ্ছে পার্বত্য এলাকার বনাঞ্চল। নির্বিকার প্রশাসন। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে এই সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে রফতানি হয়েছে 74,000-এর বেশি জনশক্তি। তবে সৌদি আরব, আরব আমিরাত এবং ওমান সংকটে থাকায় চট্টগ্রাম থেকে কিছুটা কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। বিস্তারিত জানাচ্ছেন কবল দে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির মূল অঞ্চল। জনশক্তি রপ্তানি ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধের আগে 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল 3,22,291 জন। আর চলতি বছরের প্রথম 4 মাসে এই সংখ্যা 74,491 জন। যুদ্ধের কারণে কিছুটা স্লো গতি হওয়াতে আমাদের কিন্তু যাচ্ছে সৌদি আরবে বেশি যাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রি তো আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। গত বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থানে ছিল কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া এবং চতুর্থ স্থানে ছিল চট্টগ্রাম। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চিটগংয়ের ট্রেন্ডটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। প্রথম যদি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, দেন হচ্ছে ওমান। কিন্তু বর্তমানে এই তিনটা দেশে ভিসার জটিলতা দেখা দিয়েছে। অস্থিরতার মাঝেও চট্টগ্রামের বাসিন্দারা জীবিকার সন্ধানে ছুটছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কাতারের পরিস্থিতি সব দেশের চেয়ে মোটামুটি ভালো। সৌদি আরব যেটা যাচ্ছে, এখানে আমার বোনের হাজব্যান্ড আছে। বছরে 3 থেকে 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় বৃহত্তর চট্টগ্রামের 11 জনের প্রবাসীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময় আরও থাকছে। জরাজীর্ণ হলেও দীর্ঘদিন নেই সংস্কার। খাগড়াছড়ির অর্ধশত প্রাথমিক বিদ্যালয় ভবন বেহাল। তীব্র গরম ও বর্ষায় ভিজে পাঠদান। সংকট সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল উপজেলার হাওড় অঞ্চলের অন্তত 30% জমির ধান পানিতে তলিয়ে গেছে। তবে জেলার উঁচু এলাকার বেশিরভাগ এলাকায় ধান পেকে যাওয়ায় কাটতে শুরু করেছেন কৃষক। শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ধানের দাম বাড়ানোর দাবি তাদের। আর খাদ্য বিভাগ বলছে, চলতি বছর সরকার কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনবে। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, ডুবে যাওয়া ধান কাটছেন কৃষক। চলতি সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল উপজেলার হাওড় অঞ্চলের অন্তত 30% জমির ধান পানিতে তলিয়ে গেছে। বর্তমানে পাকা ও আধা পাকা ধান কাটছেন কৃষক। তবে অনেক ধান কাটার মতো অবস্থা না থাকায় লোকসানের আশঙ্কা তাদের। খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো ফাইনাল চলে। বৃষ্টির পানিতে এই ধানের জমি তুলে যাওয়াতে আমাদের ক্ষেত কাটাতে অনেক কষ্ট হইতেছে। হাওরের বাইরে জেলা উঁচু এলাকার চিত্র অবশ্য ভিন্ন। বেশিরভাগ এলাকায় ধান পেকে যাওয়ায় কাটতে শুরু করেছেন কৃষক। তবে শ্রমিকের মজুরি বেশি হয়, ধানের দাম বাড়ানোর দাবি তাদের। কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। লেবার ভাড়া দিয়ে গেছি আমরা সমান সমান, কোনো লাভ নাই। ধানে ধরলে 800, গৃহস্থ কর্ম করে হারাতে হবে। কৃষি বিভাগ বলছে, এবছর জেলায় ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বৃষ্টি থেমে গেলে হাওড় অঞ্চলে সব ধান কাটা সম্ভব। আর জেলা খাদ্য বিভাগ
জানান, চলতি বছর সরকার কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনবে। ধানের ফলন ভালো হয়েছিল, আবহাওয়া অনুকূলে ছিল, কোনো রোগবালাই তেমন একটা সমস্যা হয় নাই। আশা করি কৃষক ফসল ঘরে তুলতে পারলে তারা লাভবান হবে। ধানের মূল্য হলো প্রতি কেজি 36 টাকা কেজি। প্রত্যেক কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান দিতে পারবে। বিগত সময়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে কৃষকগণ আমাদের সরকারি গুদামে ধান দিয়েছেন তারা অভ্যস্ত। আশা করা যায় এবারও আমরা সফল হতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 4,90,000 মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কক্সবাজার উপকূলের বাতাস পরিণত হয়েছে বিদ্যুৎ উৎপাদনের শক্তিশালী উৎসে। জেলার বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ অঞ্চল বায়ুবিদ্যুতের পাশাপাশি সমুদ্র ঢেউভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মতো আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সমুদ্রে হাওয়ায় ঘুরছে বিশাল বিশাল ব্লেড। প্রতিটি ব্লেডের দৈর্ঘ্য 60 মিটার। 90 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা দানবীয় টারবাইনগুলো বাংলাদেশের নতুন শক্তির প্রতীক। কক্সবাজারে এখন বাতাসেই হয়ে উঠছে বিদ্যুতের জ্বালানি। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে 22টি বায়ুবিদ্যুৎ টারবাইন। প্রতিটি টারবাইনের জন্য ব্যবহার করা হয় 20 শতক জমি। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে 3 মিটার ছাড়ালে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ দিয়ে যাচ্ছে এবং যে পরিমাণ বিদ্যুৎটা দিচ্ছে এখন অ্যাভারেজে প্রায় 30 মেগাওয়াটের উপরে প্রতি ঘন্টায় আমরা গ্রিডে বিদ্যুৎ দিতে পারতেছি। সংশ্লিষ্টরা বলছেন, এটি সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, যেখানে শুধু প্রাকৃতিক বাতাসের শক্তি রূপান্তর করা হয় বিদ্যুতে। শীতকালে বিদ্যুৎ উৎপাদন কম হলেও গ্রীষ্মকালে বায়ুচাপ বেশি থাকায় বর্তমানে ঘন্টায় গড়ে 30 থেকে 66 মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই প্রযুক্তিতে বাংলাদেশে আসাতে আমাদের আরও কিছু সম্ভাবনা চারদিকে রয়েছে সমুদ্র বেষ্টিত করে, সেদিকে আমরা এগুলোকে সম্প্রসারণ করলে আমরা আরও বেশি সুফল পাব। উৎপাদিত বিদ্যুৎ খুরুশকুল সাব স্টেশন হয়ে 40টি গ্রিড টাওয়ার অতিক্রম করে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। কক্সবাজার শহরে মোটামুটিভাবে দেখা যায় ওরা 15, 20, 30 মেগাওয়াটের মতো সরবরাহ করতেছে রেগুলার। ব্যবসায়ীরা বলছেন, এই অঞ্চল শুধু বায়ুবিদ্যুৎ নয়, সমুদ্র ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো নতুন প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এখানে বায়ুবিদ্যুতের একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের যে চহলদণ্ডিতে আমাদের এই মুহূর্তে যে আমরা বায়ুবিদ্যুৎ কেন্দ্রটা আমরা করেছি, এটা কিন্তু আমাদেরকে একটা নতুন একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্রে তথ্য মতে গত 2 বছরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 2,41,000 মেগাওয়াট বিদ্যুৎ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিভাগীয় সময় আরও থাকছে। কাপ্তাই হ্রদে রাজস্ব আদায় রেকর্ড। 2025-26 অর্থ বছরে আদায় 22.5 কোটি টাকা। হ্রদ সৃষ্টির পর সর্বোচ্চ আয় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। দিনের পর দিন গাছ উজাড় হচ্ছে পার্বত্য অঞ্চলের বনাঞ্চল। অভিযোগ উঠেছে, সংঘবদ্ধ একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাটছে গাছ। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সোহেল কান্তিনাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট। প্রাকৃতিক বনের ভেতরে পড়ে আছে অসংখ্য কাটা গাছের গোড়া। কেটে ফেলা হচ্ছে শতবর্ষী এসব বৃক্ষ। বান্দরবানের আলীকদম উপজেলার চৈখং ও তৈন রেঞ্জের বিভিন্ন গ্রামের বনভূমি ছিল জীববৈচিত্র্যের এক উর্বর ভাণ্ডার। শত প্রজাতির বৃক্ষ, বন্যপ্রাণী আর পাখির কোলাহলে মুখর ছিল পুরো এলাকা। কিন্তু একের পর এক বৃক্ষ নিধনে উজাড় হচ্ছে বনাঞ্চল। এখানে বন্যপ্রাণী পশু পাখি ছিল, কিন্তু এখন বড় বড় গাছগুলো কেটে নিয়ে যাওয়ার পরে আর এখন কিছু বন্যপ্রাণী হতো, কিছু নাই। শুধু আলীকদম নয়, জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি সহ আশেপাশের বনাঞ্চলেরও একই দশা। এলাকাবাসীর অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র দিনের পর দিন বনাঞ্চল ধ্বংস করছে। বড় বড় গাছ কাটতেছে আর পানি পাওয়া যায় না। বিভিন্ন কাজ করছে, অনেক পানি সমস্যা আছে, এরকম লাগে। এখন গাছ বন্ধ করছে, আমি অনেক ক্ষতি দিয়া। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। আমাদের পক্ষ থেকে যতটুকু পানি নিবৃত্ত করার চেষ্টা করবো এবং অপরাধীকে
ধরে হোক বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। বন বিভাগের তথ্য মতে আলীকদমের তৈন রেঞ্জ ও চৈক্ষং রেঞ্জে ৫,৭০০ একর বনভূমি রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। জরাজীর্ণ হলেও দীর্ঘদিন সংস্কার নেই খাগড়াছড়ির অর্ধশত প্রাথমিক বিদ্যালয় ভবনের। শুষ্ক মৌসুমে তীব্র গরম ও বর্ষার বৃষ্টিতে ভিজেই চলছে পাঠদান। বন্যায় কখনো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায় পুরো বিদ্যালয় এলাকা। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য ও তাপস ত্রিপুরার ছবি নিয়ে রিপোর্ট। জরাজীর্ণ কাঁচা ভবন, বাঁশের বেড়ার বেশিরভাগ অংশই ভঙ্গুর। বৃষ্টির দিনে চালের ছিদ্র দিয়ে পানি পড়ে মেঝেতে। জরাজীর্ণ ঘোষণা করেও সংস্কারহীন খাগড়াছড়ির অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এমনকি এসব বিদ্যালয়ে নেই খেলার মাঠ ও শৌচাগার। শুষ্ক মৌসুমে তীব্র গরম ও বর্ষায় বৃষ্টির পানিতে ভিজেই চলে পাঠদান। বন্যায় কখনো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায় পুরো বিদ্যালয় এলাকা। এতে ব্যাহত হচ্ছে কোমলমতিদের পাঠদান। দুইটা ক্লাসে সব ক্লাস করতে হয়, আমাদের খেলার জন্য মাঠ নেই। সংকট সমাধানে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো সুরাহা মিলছে না জানান শিক্ষকরা। রিসেন্টলি নাকি একটা ওয়াশ ব্লকের জন্য অনুমোদন এসেছিল এবং লোকও এসেছিল, কিন্তু ওনারা এসে আবার ফিরে চলে গেছে। বিদ্যালয়ের ভবন যতদূর আমাদের পর্যাপ্ত হওয়া দরকার, ক্লাসরুমটা ঠিক সেরকম পর্যাপ্ত হওয়া দরকার, সেভাবে পাচ্ছি না। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে আশঙ্কা রয়েছে সংকট প্রকট হওয়ার। তবে এসব বিদ্যালয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কিছু কিছু স্কুলের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিছে যে ঠিকাদারদেরকে আর পাওয়া যাচ্ছে না, তো তারা হাফ ডাউন অবস্থায় রেখে গেছে। তো এটা পরবর্তীতে এলজিডির মাধ্যমে কিভাবে সম্পন্ন করা যায় সেটা একটা প্রক্রিয়াধীন আছে। শিগগিরই ভবন নির্মাণের চেষ্টার আশ্বাস জেলা পরিষদের। এলজিডি, জেলা পরিষদ ওনাদেরকে বলে যেভাবে হোক দেওয়ার চেষ্টা করব। শিক্ষা বিভাগের তথ্য মতে খাগড়াছড়িতে মোট 595টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি। 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 22.55 কোটি টাকা। বিএফডিসি বলছে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর এত রাজস্ব আদায় হয়নি কখনো। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাসমুনার ছবিতে রিপোর্ট। দেশের মিঠা পানির মাছের অন্যতম উৎস কাপ্তাই হ্রদ, যেখানে বছরে 9 মাস নিরবিচ্ছিন্নভাবে মাছ আহরণ করা হয়। বিএফডিসির তথ্য বলছে 2020-21 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 12.1 কোটি টাকা। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে আয়ের পরিমাণ। কিন্তু 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের রেকর্ড ভেঙেছে বিএফডিসি। এবারের পরিমাণ 22.55 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন এটি কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে সর্বোচ্চ রাজস্ব। অনেকগুলো জায়গা থেকে আমাদের স্টেশনগুলো, সাব স্টেশনগুলো অপারেট করা হয়। তো এই সাবস্টেশনগুলোকে আমরা বিভিন্ন সিসি ক্যামেরা বা বিভিন্ন ওজন ডিজিটাল স্কেলের মাধ্যমে আমরা নিয়ে আসছি। সঠিক সময়ে হ্রদের পানি বাড়ার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির কারণে এবার রাজস্ব বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। আগাম বৃষ্টি হওয়াতে ছোট মাছের পরিমাণ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়াতে মাছের রেভিনিউটা বাড়ছে। কম রেভিনিউ দিয়ে আশা করি মোটামুটি রাজস্ব আদায়টা স্বয়ংসম্পূর্ণভাবে আশা করি আদায় হবে। 1962 সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় 725 বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ। সময় সংবাদ, রাঙামাটি। সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস উদ্বোধন করতে জেলা স্টেডিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে তিনি এই মাত্র জাতীয় পতাকা উত্তোলন করে আজকে যে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। যেখানে এখানে আমরা দেখছি গ্যালারিতে অসংখ্য স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এসেছেন এবং তারা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি হেঁটে আসছেন, সবার সাথে কথা দেখছেন, হাত নাড়ছেন। স্পোর্টসে যারা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহস্ত্রীক অর্থাৎ তার যে সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান তাকে নিয়ে সিলেট সফরে এসেছেন এবং সিলেট সফরে এসে তিনি আজকে নতুন করে উদ্বোধন
করছেন এবং করবেন এই নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন, যে নতুন করে আসলে 80-র দশকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক রহমানের বাবা, যিনি এই নতুন করে মাধ্যমে যে প্রতিভা বিকাশের, যে প্রতিভা অন্বেষণের যে একটি প্রতিযোগিতা এবং একটি অনুষ্ঠানের যে উদ্বোধন করেছিলেন, আয়োজন করেছিলেন, এবং তার মাধ্যমে বাংলাদেশে যে তৃণমূল থেকে শিক্ষার্থী সহ প্রতিযোগী খেলোয়াড় যারা বিভিন্ন সাংস্কৃতিক বিকাশিত হওয়ার জন্য বিভিন্ন অঙ্গন থেকে আসলে প্রতিভা উঠিয়ে এনেছিলেন, যেটা করেছিলেন, সেই প্রক্রিয়ারই একটি অংশ স্পোর্টস, যে নতুন করে স্পোর্টসটি আজকে থেকে যুক্ত হবে, এটি এখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উদ্বোধন করবেন। এই জেলা স্টেডিয়ামে তিনি ইতিমধ্যে তার আসনে বসেছেন, তার সঙ্গে রয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও রয়েছেন। আর আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যে এখানে যারা খেলোয়াড় যারা রয়েছেন, যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন মাঠের মাঝখানে। একই সঙ্গে পুরো গ্যালারি জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলের পোশাক, কলেজের পোশাক পরা শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন এই গ্যালারিগুলিতে, এবং সুন্দর একটি আয়োজন এবং খুব রঙিন একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি, এবং শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের করতালি, তাদের যে আওয়াজ আসলে পুরো মাঠকে প্রকম্পিত করছে, এবং অভিনন্দন জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিছুক্ষণের মধ্যেই এই নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু করতে, যিনি তার এই স্পোর্টসের নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন, সেই অপেক্ষায় রয়েছে পুরো স্টেডিয়াম। এবং এর মাধ্যমে আসলে মূলত প্রতিভা অন্বেষণের মধ্য দিয়ে খেলোয়াড় তৈরি হবে, তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে আনা হবে, এবং তারা আসলে পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা অবদান রাখবেন, তারা বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে আনবেন, দেশের সম্মান ধরে রাখবেন, তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করবেন তাদের খেলার মাধ্যমে, তাদের এই প্রতিভার বিকাশের মধ্য দিয়ে। তার প্রক্রিয়ায় মূলত হচ্ছে যে আজকের এই উদ্দেশ্য আসলে সরকারের নতুন করে স্পোর্টস। আপনারা জানেন যে তারেক রহমান তিনি নির্বাচনের আগে তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং তার নির্বাচনের পরে সরকার গঠন করলে তিনি যে পরিকল্পনা গ্রহণ করবেন, সেই পরিকল্পনাগুলো জানিয়েছিলেন। সেখানেও কিন্তু এই খেলাকে তিনি একটি অন্য মাত্রায় নিয়ে যেতে চান, সেখানে তারেক রহমান তিনি এই খেলাকে আসলে মূলত পেশাদার খেলাকে মানে পেশার মধ্যে নিয়ে যাওয়ার জন্য, শুধু খেলার জায়গাতেই নয়, এটাকে একটা পেশা হিসেবে নেওয়ার জন্য যে তাদের যে পরিকল্পনা রয়েছে সরকারের, সেই বিষয়গুলো তিনি কিন্তু তুলে ধরেছিলেন নির্বাচনের আগে। নির্বাচনী যে প্রচারণা কিন্তু বারবারই তিনি সব জায়গায় কিন্তু তিনি বলেছিলেন। তারই ধারাবাহিকতা আজকের প্রথম নতুন করে স্পোর্টস যে নতুন করে যুক্ত হলো, নতুন করে যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে যেখানে মূলত নতুন করে স্পোর্টসে 8টি খেলা আসলে এখানে যুক্ত হচ্ছে নতুন করে স্পোর্টসের মধ্যে, যেখানে ক্রিকেট, ফুটবল, দাবা, কাবাডি, জাতীয় খেলা যেটা আমাদের রয়েছে, সেটি কিন্তু এই 8টি খেলার মধ্যে রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম সিলেট জেলা স্টেডিয়ামে। নতুন করে স্পোর্টসের উদ্বোধনের আয়োজন দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে জনশক্তির রফতানি। 4 মাসেই চট্টগ্রাম বিভাগ থেকে গেছেন $1.25 লাখ কর্মী। বছরে রেমিটেন্স আসছে $3 থেকে $4 বিলিয়ন। খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো ফাইনাল চলে। কামলা হয়েছে 1200-1500, আর ধান হয়েছে 700-800। বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানির নিচে কষ্টের ফসল। ব্রাহ্মণবাড়িয়ার হাওড় অঞ্চলে ডুবে গেছে 30 ভাগ জমির ধান। লোকসানের সংখ্যায় কৃষক। শ্রমিক জোগাড়েও গুনতে হচ্ছে বাড়তি মজুরি। এবং সমুদ্রের হাওয়ায় ঘুরছে টারবাইন। কক্সবাজারে তৈরি হচ্ছে বিদ্যুৎ। প্রতি ঘন্টায় জাতীয় গ্রিডে 30 থেকে 66 মেগাওয়াট সরবরাহ। ঢেউভিত্তিক উৎপাদনের জন্য সম্ভাবনাময়। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।